আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে তৃতীয় পর্যায়ের মূল্যায়নের যে 1 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 6টি। একে 1 আছে গান্ধার দেশের বর্তমান নাম, এটা কান্দাহার হবে। 2 যতীন দাস বিলাতি কাপড়ের দোকানে পিকেটিং করেন, এটা হবে 15 থেকে 16 বছর বয়সে। এরপরে 3 আছে কুলে কুলে দেখা যায় শ্যামল ধরনী, শ্যামল শব্দের অর্থ হলো এটা সবুজ হবে। 4 কিশোর বিজ্ঞানী কবিতায় যে বিজ্ঞানীর নাম আছে, এটা হবে নিউটন হবে। এরপরে 5 আছে বিষ্টু, তারপর এটা হবে উইকেটের দিকে ছুটতে শুরু করলো। এরপর 6 যেটা আছে মায়ের অসুখ বলে, এটা হবে নিতাই হবে। এরপরে 7 যেটা আছে এই ঘাড় ঘোরাচ্ছিস কেন, লিখে যা নিজের মতো, কথাটা বলেছে এটা হবে হৃদয়। এরপর 2 আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো যে কোনো 6টি। 1 আছে বিপ্লবী যতীন দাসের শবযাত্রায় কত মানুষ সামিল হন, বিপ্লবী যতীন দাসের শবযাত্রায় প্রায় 5 লক্ষ মানুষ সামিল হন। 2 আছে মোনাদা মাথায় হাত দিয়ে বসে পড়লেন কেন, এর উত্তরটি হলো সিসিএইচ প্রথম ব্যাট করে 14 রানে সব আউট হয়ে যায়, তাই মোনারা মাথায় হাত দিয়ে বসে পড়লেন ড্রেসিং রুমে। এরপরে 2-3 যেটা আছে সুধীরবাবু হাবুদের ক্লাসে কি রচনা লিখতে দেন, সুধীরবাবু হাবুদের ক্লাসে বাংলাদেশে বর্ষাকাল রচনা লিখতে দেন। 2-4 আছে মনে ভাবি কত প্রেম আছে তারই ঘিরে, কাকে ঘিরে প্রেম দেখা যায়, এটা হবে ছায়াময় গ্রামগুলিকে ঘিরে প্রেম দেখা যায়। 2-5 কখন কিশোর মন সমুদ্রের বেলায় যেতে চায়, ছুটি পেলেই কিশোর মন সমুদ্রের বেলায় যেতে চায়। এরপর 2-6 যেটা আছে শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম কি, শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম হলো চঞ্চল। 2-7 আছে প্রতাপাদিত্য কে, এর উত্তরটি হলো এই যেখানে তোমাদের আছে প্রতাপাদিত্য বাংলার ইতিহাস খ্যাত 12 ভূঁইয়াদের অন্যতম একজন, মুঘলদের সঙ্গে যুদ্ধে একে হত হতে হয়। এরপরে 3 আছে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। 1 আছে চিরদিনই আমি আশাবাদী, এই আশাবাদের গুণে লেখক কিভাবে পুরস্কৃত হলেন, এর উত্তরটি হলো প্রশ্নোক্ত উক্তিটি করেছেন এক ভুতুড়ে কাণ্ড গল্পের লেখক শিবরাম চক্রবর্তী। তিনি একদিন হুড্রু যাওয়ার পথে সাইকেলের টায়ার ফেঁসে যাওয়ার বিপদে পড়েন। নির্জন জঙ্গলির অঞ্চল, অন্ধকার ঘন হয়ে আসছে, কি করবেন বুঝতে পারছেন না, তবে তিনি চিরকালই আশাবাদী যে কিছু ভালো একটা হবেই। তার এই ভাবনার পথ ধরে কিছুক্ষণ পরেই তিনি একটি ভুতুড়ে মোটর গাড়িতে সওয়ার হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত লেভেল ক্রসিংয়ের সামনেও এসে পড়েন। ভূতের ভয়টয় যাই পান বা রহস্যজনক যাই ঘটুক না কেন, তার আশাবাদের গুণেই শেষ পর্যন্ত ভূতের মাধ্যমে তিনি এভাবে পুরস্কৃত হয়েছিলেন। এরপরে 3-2 যেটা আছে জ্ঞান পারাবার বিজ্ঞানীর দৃষ্টিতে কেমন, এর উত্তরটি হলো জ্ঞান পারাবার বিজ্ঞানীর দৃষ্টিতে হলো অনন্ত পার, যার অর্থ হলো যার কোনো পার নেই, অর্থাৎ যার কোনো সীমা বা অন্ত নেই। এরপরে 3-3 যেটা আছে ধরাতল কবিতাটি কার লেখা, এই কবিতায় সুখ দুঃখকে কবির ভাই বোন বলে মনে হয়েছে কেন, এর উত্তরটি হলো ধরাতল কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এর পরের প্রশ্নের উত্তরটি হলো ভাই বোন পরম মমতায় একে অপরের আনন্দ বেদনায় ভালো মন্দতে জড়িয়ে থাকে, তাদের মধ্যে ভালোবাসার বন্ধন নিবিড়, একজন যেন আর একজনের পরিপূরক। কবির মনে হয়েছে সুখ দুঃখের মধ্যেও এমনই নিবিড় বন্ধন রয়েছে, এরা কখনোই এককভাবে থাকতে পারে না। শুধু দুঃখ বা শুধু আনন্দ কল্পনা করা যায় না, ভাই বোন যেমন আত্মিকতার অচ্ছেদ্য বন্ধনে যুক্ত, তেমনই সুখ দুঃখও নিবিড়ভাবে পরস্পরকে জড়িয়ে থাকে। এই কারণেই কবি সুখ দুঃখকে ভাই বোন বলে মনে করেছেন। এরপরে 3-4 যেটা আছে কিরণ দাসকে তাকে লাহোর সেন্ট্রাল জেলে আনা হয়েছিল কেন, এর উত্তরটি হলো যতীন দাসের ছোট ভাই ছিলেন কিরণ দাস।
এর পরের প্রশ্নের উত্তরটি হলো জেলের মধ্যে যতীন দাস বাকশক্তি হারিয়ে পক্ষাঘাতে আক্রান্ত হয়ে পড়েছিলেন, তখন তাকে দেখাশোনা করার উদ্দেশ্যেই বড়লাট লর্ড আরউইন বিশেষ ক্ষমতার সাহায্যে বিপ্লবী যতীন দাসের ছোট ভাই কিরণ দাসকে লাহোর সেন্ট্রাল জেলে আনিয়েছিলেন। এরপরে 3 থেকে 5 আছে হাবু শেষের দিকে বেঞ্চে বসতে চায় না কেন, সে শেষ পর্যন্ত কোথায় গিয়ে বসে? এর উত্তরটি হলো হাবুর বিপদ গল্পে হাবুকে যথেষ্ট বুদ্ধিমান বলেই মনে হয়েছে। সে জানে যারা ফাঁকিবাজ, ক্লাসে বাড়ির কাজ করে আনে না বা দুষ্টুমির জন্য যাদের একটু আড়াল দরকার, তারা শেষের দিকের বেঞ্চে বসে, আর স্যারেদের সবসময় সেই দিকেই নজর বেশি থাকে। তাই হাবু শেষ বেঞ্চে বসতে চায় না। হাবু শেষ পর্যন্ত 3rd বেঞ্চের কোনায় 3 কুড়ির পাশে গিয়ে বসে। আসলে হাবু যেহেতু বাড়ির কাজ করে আনেনি, তাই সেদিন আর 5টা ছেলের মধ্যে মিশে গিয়ে সুধীরবাবু কড়া নজর থেকে বাঁচতে চেয়েছিল। এরপরে 3 থেকে 6 যেটা আছে কেন গো মা তোর মলিন বেশ, মা বলতে কবি কাকে বুঝিয়েছেন? মায়ের বেশ মলিন কেন? এর উত্তরটি হলো মা হলেন দেশ জননী। ইংরেজ শাসনে দেশ পরাধীন দেশের বুকে চলছে বিদেশি শাসকের শোষণ নীতি, লাঞ্ছিতা দেশমাতা, তাই আজ মায়ের মলিন বেশ এবং রুক্ষ কেশ। এরপরে 4 দিকে আছে কম বেশি 150 শব্দের নিচে প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 4টি গল্প ও কবিতা থেকে 2টি করে উত্তর করা আবশ্যক। 4 থেকে 1 যেটা আছে অনশন করার আগে যতীন তার সহযোদ্ধাদের কি অঙ্গীকার করান, তিনি অনশন ভঙ্গ করবেন না কেন? এর উত্তরটি হলো 1929 খ্রিস্টাব্দের 13ই জুলাই যতীন দাস এবং তার সহযোদ্ধারা লাহোর সেন্ট্রাল জেলে অনশন শুরু করেন। তার উদ্দেশ্য ছিল জেলের মধ্যে বন্দী আসামিদের ওপর পুলিশের অমানবিক ও অমানসিক অত্যাচারের বিরুদ্ধে সুতীব্র প্রতিবাদ জানানো। অনশন শুরু 2-1 দিন আগে যতীন দাস তাঁর অনশনকারী সহযোদ্ধাদের দিয়ে এক অঙ্গীকার করিয়ে নেন, যা হলো যতক্ষণ না তাদের দাবিগুলি না মানা হয় ততক্ষণ তারা কেউই অনশন ভঙ্গ করবেন না। বিপ্লবী যতীন দাস কিন্তু স্থির সিদ্ধান্তে অটল ছিলেন। তার সহযোদ্ধারা দাবি মীমাংসার পর অনশন ভঙ্গ করলেও তিনি নিজে তা করবেন না, কেননা তার দাবি ছিল আরও অনেক মহৎ ও বৃহৎ। তিনি ভেবেছিলেন তার পক্ষে এই অনশনই হবে মাতৃভূমির শৃঙ্খলমোচনের এক অভাবনীয় সুযোগ। বলা যেতে পারে ছেলেবেলা থেকে মনে মনে এই ছিল তার স্বপ্ন পরিকল্পনা। আসলে বিশ্বাসঘাতক মির্জাফরের চক্রান্তের শিকার হয়ে মাতৃভূমির উপর পরাধীনতার অন্ধকার নেমে এসেছিল। তিনি এভাবেই সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন। এরপরে প্রশ্ন 4 থেকে 2 আছে যদিও ও মা তোর দিব্য আলোকে ঘিরে আছে আজ আঁধার ঘোর, কবির কেন মনে হয়েছে বঙ্গজননীকে আঁধার ঘিরে আছে? এর উত্তরটি হলো প্রশ্নোক্ত অংশটি কবি দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার জননী আমার নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। বঙ্গমাতা আজ পরাধীন, একদা দেশমাতার সন্তানেরা সারা বিশ্বে আপন কীর্তির পরিচয় রেখেছিলেন। যেমন ভগবান বুদ্ধের চরণে অর্ধজগৎ ভক্তি প্রণত শ্রী চৈতন্য সারা দেশকে ভাসিয়েছিলেন প্রেম সাগরে, অশোক গান্ধার থেকে জলধি পর্যন্ত প্রভাব বিস্তার করেছিলেন। এই সন্তানদের কৃতিত্বে দেশজননী গর্ব অনুভব করতেন। কিন্তু বর্তমানে সেই সুখের সময় নেই। মায়ের হৃদয় পরাধীনতার যন্ত্রণায় বিদীর্ণ, পরাধীন জাতির বুকে নেমে আসে অন্ধকার, কারণ প্রতি মুহূর্তে তারা শোষিত হয়। এই কারণেই কবির মনে হয়েছে বঙ্গজননীকে আঁধার ঘিরে আছে। কবি পরাধীন দেশের নাগরিক, তাই পরাধীনতার যন্ত্রণা তার হৃদয়কে গভীরভাবে ব্যথিত করেছে। ব্রিটিশ শাসনে ভারতবর্ষ শোষিত, লাঞ্ছিত, নিপীড়িত, ধুলায় লুণ্ঠিত আমাদের আশা আকাঙ্ক্ষা। দেশমাতার নয়ন তাই কেঁদে কেঁদে শুষ্ক, তার বসন আচ্ছিন্ন, রুক্ষ, তার কেশ। এক অন্ধকারময় পরিস্থিতি দেশকে ঘিরে আছে। এমন পরিস্থিতিতেই কবির প্রশ্নোক্ত কথাটি মনে হয়েছে। এরপরে 4 থেকে 3 আছে সারা মাঠ অবাক শুধু ননীদা ছাড়া। সারা মাঠকে অবাক করে দেওয়ার মতো কোন ঘটনা ঘটেছিল? ননীদা সে ঘটনায় অবাক হলেন না কেন? এর উত্তরটি হলো সিসিএইচের 14 রানের জবাবে রূপলী সংঘ ব্যাট করতে নেমে প্রথম ওভারেই
14 রান করে ফেলে। সিসিএইচ এর ননিদা এবার বল তুলে দেন বিষ্টুর হাতে। বিষ্টু গুনে গুনে 26 পা গিয়ে মাটিতে বুটের ডগা দিয়ে বোলিং মার কাটে। ব্যাটসম্যান তৈরি। হঠাৎই বিষ্টু বোলিং ক্রিজের দিকে ছুটতে শুরু করে, কিন্তু ক্রিজে পৌঁছানোর আগেই আবার সে পিছু হটতে থাকে। তারপর গোল হয়ে ঘুরতে শুরু করে। বিষ্টুর এই কাণ্ডতেই সারা মাঠ অবাক হয়েছিল। ননিদা এই ঘটনায় অবাক হয়নি, কারণ ননিদা তো জানতেন যে এমন কাণ্ডই বিষ্টু ঘটাতে চলেছে। বলা ভালো যে ননিদার পরামর্শেই বিষ্টু এমন কাণ্ড করছে, তাই ননিদা অবাক হননি। এরপরে চারিদিকে যেটা আছে, এটাই সুধীরবাবুর মেথড। সুধীরবাবুর মেথডটি কী ছিল, তার এমন মেথড অবলম্বন করার যুক্তিটি কী? এর উত্তরটি হলো, সুধীরবাবু ছেলেদের বাড়ি থেকে লিখে আনা রচনা বেছে বেছে কয়েকজনকে পড়তে বলেন আর অন্যদের মন দিয়ে শুনতে বলেন। এটি সুধীরবাবুর মেথড। তিনি মনে করতেন অন্যদের লেখা শুনলে নিজের লেখার মান সম্পর্কে একটা ধারণা হবে, তাতে লেখা সমৃদ্ধ হবে। তিনি সবার লেখাই বাড়ি নিয়ে গিয়ে সংশোধন করে দেবেন, কিন্তু তাতে তো একজন অন্যজনের লেখাটা পড়তে বা জানতে পারবে না। তাই তিনি উক্ত মেথড অবলম্বন করেন। এরপরে চারদিক পাঁচটা আছে, এক একটি রতন যেন নাইবা কেউ চিনুক। কোন জিনিসকে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে, কেন এ ধরনের তুলনা, তাকে চেনা বা না চেনার প্রসঙ্গই বা এলো কেন? এর উত্তরটি হলো, বড় হয়ে কিশোর বিজ্ঞানী জ্ঞানসাগরের বেলাভূমি থেকে বিদ্যারূপ যে ঝিনুক সংগ্রহ করত, তাকেই রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে। রত্ন অত্যন্ত মূল্যবান পাথর বা বস্তু। যিনি এই রত্নের অধিকারী হন, তিনি হন অনেক সম্পদের অধিকারী। বিদ্যা ও মূল্যবান, হয়তো অর্থের মাপকাঠিতে বিদ্যাকে মাপা যায় না, কিন্তু বিদ্যার অধিকারী ব্যক্তিকে সকলেই সম্মান করে, মেনে চলে। জগতে এই মান সম্মান পাওয়া তো সম্পদের মতোই মূল্যবান। তাছাড়া রত্নকে যেমন অনেক সাধ্য সাধনায় লাভ করা যায়, তেমনি বিদ্যা ও অনেক সাধনায় অর্জন করতে হয়। তাই কবি আলোচ্য কবিতায় বিদ্যাকে রত্নের সঙ্গে তুলনা করেছেন। রত্ন সকলে চিনতে পারে না, তাই তার গুরুত্ব বা মূল্যও সবাই অনুধাবন করতে পারে না। কেবল জহরি রত্নের প্রকৃত মূল্য বুঝতে পারে। তেমনি বিদ্যারত্নের গুরুত্ব ও সকলে অনুধাবন করতে পারে না, তাই সকলে বিদ্যার রত্নকে আপন সম্পদে পরিণত করতে পারে না। বিদ্যা তাদের কাছে অচেনা ও অধরাই থেকে যায়। এই কারণেই কবি রত্ন বা বিদ্যারত্ন চেনা বা না চেনার প্রসঙ্গ এনেছেন। এরপরে চারটে ছয়টা আছে, ইহার সাথে পেলুম আজি খোকা ভাইয়ের একটি চিঠি। উদ্ধৃত লাইনটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? কবির নাম কি? লাইনটি তাৎপর্য বিশ্লেষণ করো। উদ্ধৃত লাইনটি চিঠি কবিতা থেকে নেওয়া হয়েছে। কবির নাম হলো জসিমউদ্দিন। উদ্ধৃত লাইনটির তাৎপর্য হলো, শীতের সকাল অতি মনোরম, বিশেষত শীতের সকালে হালকা রোদ আমাদের মনকে তৃপ্তি দেয়। এই রোদের উষ্ণ নরম স্পর্শ শীতের জীর্ণতা দূরে সরিয়ে মনকে প্রাণবন্ত করে তোলে। কবির জীবনে খোকা ভাইয়ের চিঠি অনাস্বাদিত আমোদ নিয়ে এসেছে। ওই চিঠি ভুলিয়ে দিয়েছে কবির একাকিত্বের বেদনাকে। যে আনন্দের অনুভূতি শীতের সকালে স্নিগ্ধ রোদের মতোই মিঠে। এই কারণে কবিতায় অন্য ঋতুর পটভূমি সত্ত্বেও শীতের সকালে রোদের প্রসঙ্গই কবি তুলে ধরেছেন। এরপরে চারদিকে সাথেটা আছে, হাবুর রচনা শুনে সুধীরবাবুর হাবুকে কি বলার ইচ্ছে হয়েছিল, শেষ পর্যন্ত সেই ইচ্ছা পূরণ হয়নি কেন? এর উত্তরটি হলো, হাবুলের রচনা শুনে সুধীরবাবুর হাবুলের পিঠ চাপড়ে দিতে আর সাব্বাস বলে উৎসাহ সঞ্চার করতে ইচ্ছে করেছিল। শেষ পর্যন্ত সেই ইচ্ছে তিনি পূরণ করলেন না। তার কারণ, পরবর্তী সময়ে অনেকেই বাড়ির কাজ না করে স্কুলে আসবে এবং হাবুর দেখাদেখি না লিখে বানিয়ে বলবে, যার ফলে ক্লাসে ডিসিপ্লিন রাখা শক্ত হয়ে পড়বে। এরপরে চারিদিকে যেটা আছে, আমার পরাণ হতে ধরার পরাণে কার কোন কবিতার অংশ? আমার পরাণ বলতে এখানে কার কথা বলা হয়েছে? উদ্ধৃতিটির তাৎপর্য আলোচনা করো। এর উত্তরটি হলো,
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ধরাতল কবিতার অংশ আমার পরাণ বলতে এখানে কবি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে। মানব প্রাণের সঙ্গে ধরা তথা বিশ্বপ্রাণের সংযোগ সাধনের কথা কবি এই কবিতায় প্রকাশ করেছেন। কবি কল্পনার তরিতে বেয়ে শ্যামল ধরণী ছায়াময় গ্রামগুলিকে অবলোকন করেছেন। কবি দেখেছেন নিতান্ত সহজ সরল সাধারণ জনজীবনকে। এই জীবনে যেমন দুঃখ আছে তেমনি দুঃখের পর সুখের আনন্দ ও বর্তমান। ধুলোবালি ঘেরা এই পৃথিবীর প্রাণের সঙ্গে আপন প্রাণ সংযুক্ত করতে পারলেই একমাত্র চির আনন্দের চাবিকাঠি খুঁজে পাওয়া সম্ভব। তাই কবি ধরাতল কবিতায় বিশ্বপ্রাণের সঙ্গে সংযোগ সাধনের কথা বলেছেন। এরপর 5 থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, যে কোনো দুটি। 5 থেকে 1 আছে উধবুড়োর বর্ণনা দাও। এর উত্তরটি হলো উধবুড়ো 1.5 হাত লম্বা একজন মানুষ, তার পা পর্যন্ত সবুজ দাড়ি, তার হাতে একটি হুঁকো, যদিও এই হুঁকোটিতে কলকে টলকে কিছু নেই। বুড়োর মাথা ভর্তি টাঁকও আছে, সেই টাঁকের ওপর খড়ি দিয়ে কে যেন কী সব লিখেছে। এরপরে 5 থেকে 2 আছে হিজিবিজবিজ কুমিরের কেমন বর্ণনা দিয়েছিল। এর উত্তরটি হলো হিজিবিজবিজ বলেছিল সজারুর গর্তে থাকে, তার সারা গায়ে লম্বা লম্বা কাঁটা। কুমির সম্পর্কে তার নিজস্ব বর্ণনাটি ছিল কুমিরের গায়ে ঢেবির মতো চাকা চাকা থাকে, তারা ছাগল টাগল ধরে ধরে খায়। এরপরে 5 থেকে 3 আছে তাকিয়ে দেখি আমার আশেপাশে চারিদিকে ভিড় জমে গিয়েছে। কার আশেপাশে কারা ভিড় জমিয়েছিল। এর উত্তরটি হলো রসসাহিত্যিক সুকুমার রায়ের হযবরল গল্পে দেখা যায় স্বয়ং গল্পকথক চারিদিকে চেয়ে দেখেছিলেন। সে সময়ে কথা বলা হয়েছে, তখন তার চারপাশে ভিড় জমিয়েছিল সজারু, কুমির আর কোলা ব্যাঙ। এরপরে 6 দিকে আছে কম বেশি 60 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। 6 থেকে 1 যেটা আছে ব্যাকরণ সিং এর ভাইয়ের অকাল মৃত্যু কিভাবে হয়েছিল। শিয়ালের মতে কচু কারা খায়, কুমিরের কাছে কি অতি উপাদেয় জিনিস। এর উত্তরটি হলো ব্যাকরণ সিং এর ভাইয়ের অকাল মৃত্যু হয়েছিল বারসব খেয়ে। এরপরে প্রশ্নের উত্তরটি হলো শিয়ালের মতে কচু শুয়োর ও সজারু খায়। এরপর প্রশ্নের উত্তরটি হলো কুমিরের কাছে কচু অতি উপাদেয় জিনিস। এরপর 6 থেকে 2 যেটা আছে আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম, বক্তাকে তিনি অপ্রস্তুত হয়ে গেলেন কেন। এর উত্তরটি হলো কথক অপ্রস্তুত হয়ে গিয়েছিলেন কারণ বেড়ালের চন্দ্রবিন্দুর হেঁয়ালি না বুঝতে পারার কারণে বেড়াল তার টাঁট দিকে তাকিয়ে এক চোখ বুজে বিশ্রী ফ্যাঁচফেঁচে হাসি হাসছিল। এরপরে 7 থেকে আছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। 7 থেকে 1 আছে পেঁচা গম্ভীর হয়ে মোকদ্দমার কি রায় দিয়েছিলেন। এর উত্তরটি হলো পেঁচা মোকদ্দমায় রায় দেবে বলে সবাইকে চুপ করতে বলল, কানে কলম দেওয়া খরগোশকে সে সব লিখে নিতে হুকুম দিল। বিচারে আসামি নেড়ার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি হলো। তোমরা এতটাই লিখবে। এরপরে 7 থেকে 2 যেটা আছে হিজিবিজবিজকে তার চেহারা ও কার্যকলাপের বিবরণ দাও। এর উত্তরটি হলো সুকুমার রায়ের হযবরল গ্রন্থের উল্লেখযোগ্য চরিত্র হলো হিজিবিজবিজ। সে এক অদ্ভুত ধরনের জন্তু, তাকে দেখে বোঝা যায় না যে সে মানুষ না পেঁচা না ভূত না বাঁদরের মতো দেখতে। বিভিন্ন সময় সে নিজের পরিচয় বিভিন্নভাবে দিয়ে থাকে। কখনো সে বলে তার নাম হিজিবিজবিজ, কখনো বলে তকাই, কখনো বলে আলু নারকোল, আবার কখনো বলে তার নাম রামতাড়ু। অদ্ভুত অদ্ভুত গল্প তার মাথায় আসে আর হেসে লুটোপুটি খায়। এমন একটি গল্প হলো একজনের মাথায় ব্যারাম ছিল, সে সব জিনিসের নামকরণ করত। সেই ব্যক্তি জুতোর নাম ছিল অবিমিশ্রকারিতা, তার ছাতার নাম ছিল প্রত্যুৎপন্নমতিত্ব, তার গাড়ুর নাম ছিল পরম কল্যাণ বরেশু। সেই ব্যক্তি যখন তার বাড়ির নাম দিয়েছিলেন কিংকর্তব্য বিমূঢ়, তখনই ভূমিকম্প হয়ে বাড়ি টাড়ি ভেঙে পড়ে। সে এমনই অদ্ভুত ধরনের গল্প বলতো।
এরপরে 8 দাগে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 8 দাগে 1 আছে কার মূল অবিভাজ্য অংশকে ধাতু বলে, এটা হবে ক্রিয়ার হবে। এরপর 8 2 আছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এই বাক্যে দেখাচ্ছেন হলো এটা হবে প্রযোজক ক্রিয়া। এরপর 8 দাগে 3 হচ্ছে দিন রাত এক করে সবাই খাটছে, সুতরাং আগামী সপ্তাহে নতুন রাস্তা তৈরি হয়ে যাবে, এই বাক্যটি একটি হবে এটা যৌগিক বাক্য হবে। এরপর 8 দাগে 4 যেটা আছে একটাই সমাপিকা ক্রিয়া নিয়ে গঠিত হয়, এটা হবে সরল বাক্য। এরপর 8 দাগে 5 যেটা আছে মৌলিক ধাতু যুক্ত শব্দাংশ, এটা হবে ক্রিয়াপদ। এরপরে 9 দাগে আছে নির্দেশ অনুসারে উত্তর দাও। 9 দাগে 1 আছে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার একটি পার্থক্য লেখো। সমাপিকা ক্রিয়া বাক্যের অর্থকে ও ভাবকে সম্পূর্ণ করে, অসমাপিকা ক্রিয়া বাক্যের অর্থকে ও ভাবকে সম্পূর্ণ করে না। এরপরে 9 দাগে 2 যেটা আছে প্রযোজক ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও। এর উত্তরটি হলো প্রযোজক ক্রিয়া যে ক্রিয়াপদ অন্য কাউকে দিয়ে কাজটি করানো বা ঘটানো বোঝায় তাকে প্রযোজক ক্রিয়া বলে। এর অন্য নাম নিযন্ত ক্রিয়া, যেমন শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, এখানে পড়াচ্ছেন হচ্ছে প্রযোজক ক্রিয়া। এরপরে 9 দাগে 3 যেটা আছে ঠিক প্রশ্নটা ঠিক উত্তর দিতে পারলো না, এটাকে হচ্ছে অস্তর্থক বাক্যে পরিণত হচ্ছে, এটা অস্তর্থক বাক্যে পরিণত করলে হবে ঠিক প্রশ্নটার ভুল উত্তর দিল। এরপরে 9 দাগে 4 যেটা আছে তুমি এখন বসে পড়ো, নঅর্থক বাক্যে পরিণত করো, এটা নঅর্থক বাক্যে পরিণত করলে হবে তুমি এখন দাঁড়িয়ে থেকো না। এরপরে 9 দাগে 5 যেটা আছে সকলে সাদা খাতা খোলো আর একটি বৃত্ত আঁকো, এটা হচ্ছে সরল বাক্যে পরিণত করো, এটা সরল বাক্যে পরিণত করলে হবে সকলে সাদা খাতা খুলে একটি বৃত্ত আঁকো। এরপরে 10 দাগে আছে পত্র রচনা করো যে কোনো একটি। 10 দাগে 1 আছে তোমার বিদ্যালয়ের সামনে কাটা ফল বিক্রি বন্ধের অনুরোধ জানিয়ে প্রশাসনের কাছে একটি পত্র লেখো। এর উত্তরটি হলো এই যে তোমরা এইভাবে লিখে নেবে, এই যে বিদ্যালয়ের সামনে কাটা ফল বিক্রি বন্ধের অনুরোধ জানিয়ে প্রশাসনের কাছে পত্র, তোমরা এটা দেখে দেখে খাতায় লিখে নেবে। এরপরে 10 দাগে 2 যেটা আছে তোমার প্রবাসী বন্ধুকে তোমার গ্রামের নবান্ন উৎসবের আমন্ত্রণ জানিয়ে একটি পত্র লেখো। এর উত্তরটি হলো এই যেখানটা তোমাদের যে প্রবাসী বন্ধুকে গ্রামের নবান্ন উৎসবের আমন্ত্রণ জানিয়ে বন্ধুর যে পত্র, এটা তোমরাও দেখে দেখে খাতায় লিখে নেবে দিয়ে এটা। এরপরে 11 দাগে যেটা আছে নিচের একটি বিষয় অবলম্বন করে অনধিক 150 শব্দে অনুচ্ছেদ রচনা করো। 11.1 যেটা আছে বাংলার উৎসব, 11.2 যেটা আছে প্রতিদিনের জীবনের বিজ্ঞান, 11.3 যেটা আছে স্বামী বিবেকানন্দ, 11.4 যেটা আছে বর্ষণমুখর একটি রাত। এগুলি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো, তোমরা গিয়ে একটু দেখে নেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে যে 1 দাগে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।